আসসালামু আলাইকুম। আজ 23শে ডিসেম্বর 2025 মঙ্গলবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচন বানচালে ভারতের প্ল্যান রুখতে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উদ্যোগ। সরে যাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা পরিষদে রদবদলের আভাস। কে হচ্ছেন নতুন প্রধান বিচারপতি? এবার বিস্তারিত। বাংলাদেশের নির্বাচন বানচাল করতে ভারতের বিজেপি সরকারের একটি অংশের চক্রান্ত রুখে দিতে যৌথভাবে কাজ শুরু করেছে জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া। 22 ডিসেম্বর ঢাকার স্থানীয় সময় সন্ধ্যা 7টায় দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে টেলিফোনে আলাপ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় আধা ঘণ্টা ধরে চলা এই আলোচনায় আগামী বছরের 12 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, জাতি তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, যে অধিকার স্বৈরাচারী সরকার চুরি করেছে। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর সাম্প্রতিক শুল্ক আলোচনায় নেতৃত্বের জন্য ডক্টর ইউনূসকে অভিনন্দন জানান, কারণ বাংলাদেশি পণ্যের উপর মার্কিন পারস্পরিক শুল্ক 20% নামিয়ে আনতে সফল হয়েছিল। মার্কিন বিশেষ দূত শহীদ ওসমান হাদির বৃহৎ জানাজা নিয়েও আলোচনা করেন। প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসনের সমর্থকরা নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করার জন্য কয়েক মিলিয়ন ডলার ব্যয় করছে এবং তাদের পলাতক নেতা সহিংসতা উস্কে দিচ্ছে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত রয়েছে। তিনি বলেন, নির্বাচনের আগে আমাদের প্রায় 50 দিন সময় রয়েছে। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চাই। আমরা এটাকে অসাধারণ করে তুলতে চাই। এই আলোচনার মাধ্যমে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের কাছে মূলত দিল্লিকে একটি বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা, যাতে দেশটি নির্বাচন বানচালে আর কোনো ষড়যন্ত্র না করে। এদিকে ভারতের বিজেপি সরকারের ফাঁদে পা না দিতে বাংলাদেশের নির্বাচন কমিশন ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছে রাশিয়া। ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েচিভ খোজিন আশা প্রকাশ করেন, আগামী 12 ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, আমরা আশা করি নির্বাচনের আগে দেশে একটি অনুকূল ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। রাষ্ট্রদূত জানান, রাশিয়া এ বিষয়ে বাংলাদেশের নির্বাচন কমিশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর জন্য তারা এখন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণের অপেক্ষায় রয়েছেন। এদিকে বাংলাদেশের নির্বাচন আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করার জন্য ইতোমধ্যে কাজ শুরু করেছে জাতিসংঘ। নির্বাচনে তরুণ, নারী ও প্রান্তিক জনগোষ্ঠী সহ সকল নাগরিকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে জাতিসংঘের উদ্যোগে চালু করা হয়েছে একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম www.futurebangladeshyoant.org। গণতান্ত্রিক চর্চা জোরদার করা এবং নাগরিক অংশগ্রহণকে আরও অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ করে তুলতেই এই ওয়েবসাইটটি চালু করা হয়েছে। জাতিসংঘ ও বাংলাদেশ নির্বাচন কমিশনের বিশ্বাস, একটি শক্তিশালী ও টেকসই গণতন্ত্র গড়ে তুলতে সচেতন ও দায়িত্বশীল নাগরিক অংশগ্রহণ অপরিহার্য। এই লক্ষ্যকে সামনে রেখে ওয়েবসাইটটি নাগরিকদের মধ্যে ইতিবাচক সংলাপ, দায়িত্ববোধ এবং ভবিষ্যৎমুখী চিন্তাভাবনা বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে। ওয়েবসাইটটির মূল উদ্দেশ্য বিশেষত তরুণ প্রজন্মসহ সকল বাংলাদেশি নাগরিককে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সচেতন ও সক্রিয়ভাবে অংশগ্রহণে উৎসাহিত করা। এই প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকগণ তাদের প্রত্যাশিত ভবিষ্যৎ বাংলাদেশ সম্পর্কে মতামত জানাতে পারবেন। পাশাপাশি গণতন্ত্র, সুশাসন ও দায়িত্বশীল নাগরিকত্ব সম্পর্কে জানার সুযোগ পাবেন এবং নির্বাচনে অংশগ্রহণের গুরুত্ব সম্পর্কে সচেতন হবেন। ওয়েবসাইটটিতে নাগরিক দায়িত্ব, ভোটাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং শান্তিপূর্ণ ও দায়িত্বশীল অংশগ্রহণের বার্তা সহজ ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করা হয়েছে। এটি একটি সম্পূর্ণ নিরপেক্ষ ও অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে সকল নাগরিকের জন্য উন্মুক্ত থাকবে। ফুচকার দোকানে খেতে বসা নিয়ে সংঘর্ষকে ভারতীয় মিডিয়া হিজাব না পরায় হামলা উল্লেখ করে অপপ্রচার চালাচ্ছে বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলা ফ্যাক্ট জানিয়েছে, ভারত থেকে পরিচালিত এক্স অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, চট্টগ্রামে হিজাব না পরার কারণে ডেবোরাহ ও মারিয়া নামের 2 খ্রিস্টান ধর্মাবলম্বী নারীর উপর প্রকাশ্যে চেয়ার দিয়ে হামলা করা হয়েছে।
একই তথ্যে ভারতীয় গণমাধ্যম প্রতিষ্ঠান এবিপির গুজরাট সংস্করণে রোববার একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বাংলা ফ্যাক্ট অনুসন্ধান টিম জানিয়েছে, যাচাইয়ে দেখা গিয়েছে ঘটনাটি গত 16 ডিসেম্বর চট্টগ্রামের সিআরবি এলাকার ঘটনা। তবে দুই নারীর কেউই খ্রিস্টান ধর্মাবলম্বী নন, বরং তারা দুজনেই মুসলিম। হিজাব না পরার কারণে তাদের উপর হামলা করা হয়নি। হামলা হয়েছিল দোকানে খেতে বসা নিয়ে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলা ফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব ও ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে বাংলা ফ্যাক্ট। উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হচ্ছে। এছাড়া পুলিশের উচ্চ পদেও রদবদলের সিদ্ধান্ত হয়েছে। আজই এ পরিবর্তন হচ্ছে বলে সরকারের নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে পরিবর্তন আসতে পারে। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর স্থলে বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে দায়িত্ব দেওয়া হতে পারে। জাহাঙ্গীর আলম চৌধুরী কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে যাবেন। এর বাইরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হতে পারে বলে আলোচনা আছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের জেরে সংগঠনটির দাবির মুখে স্বরাষ্ট্রে পরিবর্তন আনা হচ্ছে বলে সূত্রের দাবি। এছাড়া নির্বাচন পরিস্থিতি সামনে রেখে পুলিশের শীর্ষ পদে পরিবর্তন আনা হচ্ছে। সংস্থাটির উচ্চ পর্যায়ে বড় ধরনের রদবদলের সরকারি সিদ্ধান্ত আজই জানা যাবে। বিএনপির সঙ্গে আসন সমঝোতায় যাচ্ছে না গণ অধিকার পরিষদ। এককভাবে দলীয় প্রতীকে 300 আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নুরুল হক নূর নেতৃত্বাধীন দলটি। জাতীয় নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি জানান, দলের নির্বাহী কমিটির আগ্রহী মনোনয়ন প্রত্যাশী ও অঙ্গ সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেখানে নেতারা তাদের বক্তব্যে জানান, গণ অধিকার পরিষদ একটি বিকল্প রাজনৈতিক শক্তি হতে চায়। আওয়ামী ফ্যাসিবাদের সাথেও কোনো আপোষ করেনি। এর মাধ্যমে বিএনপির সঙ্গে আসন সমঝোতা কিংবা জোটের আলোচনার আনুষ্ঠানিক সমাপ্তিও ঘটে গেল। 25 ডিসেম্বর পর্যন্ত দলটির মনোনয়নপত্র বিতরণ চলবে। আগামী 28 ও 29 ডিসেম্বর দলীয় প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবে। পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টার ভাঙচুর করেছেন হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের সদস্যরা। সোমবার ভাঙচুরের এ ঘটনাটি ঘটে। কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, বিশ্ব হিন্দু পরিষদ, বিএইচপি, হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠনের সদস্যরা সোমবার শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে ভাঙচুর চালান। পরে ভিসা সেন্টারটি বন্ধ করে দিয়েছেন বিক্ষোভকারীরা। বন্ধ ভিসা সেন্টারের সামনে দাঁড়িয়ে হিন্দু নেতারা এটি আর যেন না খোলা হয় এমন হুমকিও দেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে এই ভাঙচুর চালানো হয়। এদিকে ভারতের ত্রিপুরার আগরতলায় অবস্থিত সহকারী হাইকমিশন থেকে সব ধরনের কনস্যুলার সেবা ও ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এসব সেবা বন্ধ থাকবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে নিরাপত্তার কারণে ভারতের দিল্লিতে বাংলাদেশের হাই কমিশন থেকে ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়। গত শনিবার রাতে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে চরমপন্থী সংগঠন অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার 20 থেকে 25 জনের একটি দল বিক্ষোভ করে। তারা প্রায় 20 মিনিট সেখানে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেয়। পাশাপাশি ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে হুমকিও দেয়। এই ঘটনার পর থেকে দিল্লিতে হাইকমিশনারের পরিবার ঝুঁকির মধ্যে রয়েছে এবং হুমকি অনুভব করছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। এছাড়া কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে ভারতের কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন বিক্ষোভ করে। 22 ডিসেম্বর এই বিক্ষোভে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এদিন বিকালে কলকাতার বেগবাগান মোড়ে শত শত বিক্ষোভকারী মিছিল করে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের দিকে যেতে থাকে। তবে প্রায় 200 মিটার দূরে তাদের আটকে দেয় কলকাতা পুলিশ।
বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী। বর্তমানে তিনি আপিল বিভাগে কর্মরত আছেন। বিদায়ী বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাবেন। ওই দিন তার ৬৭ বছর পূর্ণ হবে। জানা গেছে, দু একদিনের মধ্যে আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। সোমবার রাত 10:30টায় আইন মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম জানিয়েছেন, এখন পর্যন্ত নতুন প্রধান বিচারপতি নিয়োগের কোনো গেজেট প্রকাশ করা হয়নি। এদিকে নতুন বিচারপতি শপথ নেবেন আগামী রোববার। গত বছর 11 আগস্ট দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পান সৈয়দ রেফাত আহমেদ। আগামী শনিবার তিনি অবসরে যাবেন। বর্তমানে সুপ্রিম কোর্ট বার্ষিক ছুটি থাকায় গত বৃহস্পতিবার তার জীবনের শেষ কর্মদিবস। রীতি অনুযায়ী ওই দিন সুপ্রিম কোর্ট, আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে বিদায়ী প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেয়া হয়। এবার খুব জরুরি 1 মিনিট, জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, অনেক সময়ই আমরা গুরুত্বপূর্ণ মিটিং করি, খুব জরুরি কথা বলি এবং কোনো না কোনো বিষয়ে তথ্য আদান প্রদান করি। প্রিয় বন্ধুরা, আপনার হাতে যদি একটা সেলফোন থাকে তাহলে এই তথ্য ফাঁসের জন্য এটাই যথেষ্ট। সুতরাং এটা আপনি করতেও পারেন আপনার নিরাপত্তার জন্য, যে আপনি এই ধরনের মিটিংয়ে, এই ধরনের আলাপ আলোচনায় বা এই ধরনের প্রয়াসের ক্ষেত্রে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস আপনার সঙ্গে রাখবেন না। তাহলে শত্রুপক্ষ, সে যে কোনো জায়গার হোক, তারা কিন্তু আপনাকে ফাঁদে ফেলতে পারবে না। আপনি বিপদ থেকে রক্ষা পাবেন, আপনার তথ্য সুরক্ষিত থাকবে। আসুন প্রতি সপ্তাহে একদিন হলেও আমরা চেষ্টা করি মোবাইল ফোন থেকে দিনের নির্দিষ্ট একটা সময় দূরে থাকবার। তাহলে এই অনুশীলন হবে এবং পাশাপাশি আপনি নিজের জীবনকে নির্বিঘ্নেও রাখতে পারবেন। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। দখলদার ইসরায়েলি বাহিনীর হাতে আটক ফিলিস্তিনি বন্দীদের জন্য কুমির ঘেঁষা কারাগার বানানোর প্রস্তাব দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ও চরম ডানপন্থী নেতা ইতামার বেন গভির। তার দাবি, এতে কোনো বন্দী পালিয়ে যাওয়ার সাহসও করবে না। স্থানীয় চ্যানেল 13 জানিয়েছে, ইসরায়েলের প্রিজন সার্ভিস এই অস্বাভাবিক প্রস্তাব খতিয়ে দেখছে। সেখানে বলা হয়েছে, বন্দীদের পালানোর সুযোগ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখতে কারাগারের চারপাশে কুমির রাখা হবে। পত্রিকাটি জানিয়েছে, গত সপ্তাহে প্রস্তাবটি ইসরায়েলি কারাগার সার্ভিসের প্রধান কমিশনার কোবি ইয়োকোবিকে শুনিয়েছেন বেন গভির। প্রস্তাবিত কারাগারটি দেশটির উত্তরের হামাদ গাদার এলাকায় স্থাপন করা হতে পারে। এটি মূলত দখলকৃত সিরিয়ার গোলান উচ্চভূমি এবং জর্ডান সীমান্তের কাছাকাছি অঞ্চল। এখানে ইতোমধ্যেই একটি কুমিরের খামার ও চিড়িয়াখানা রয়েছে। এই প্রস্তাবের পাশাপাশি ইসরায়েলি কনস্টিটিউশনের কানেসেটে বেন গভির একটি বিল অনুমোদন করতে যাচ্ছে, যেটি পাশ হলে ফিলিস্তিনি বন্দীদের মধ্যে যারা ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা বা অংশগ্রহণের অভিযোগে অভিযুক্ত তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। 11 নভেম্বর প্রথম পঠনের সময় বিলটি অনুমোদন পেয়েছে এবং আইন হিসেবে কার্যকর হওয়ার জন্য দ্বিতীয় ও তৃতীয় পাঠ অতিক্রম করতে হবে। বর্তমানে ইসরায়েলের কারাগারে 10,000-এর বেশি ফিলিস্তিনি বন্দী রয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যা রয়েছে শিশু ও নারীর। মানবাধিকার সংস্থা এবং প্রতিবেদনগুলোর তথ্য অনুযায়ী বন্দীদের বিরুদ্ধে নির্যাতন ও চিকিৎসার অবহেলা সংক্রান্ত অভিযোগ বেড়েছে। তবে এর মধ্যে বেন গভির প্রস্তাবটি আন্তর্জাতিকভাবে বিতর্ক সৃষ্টি করছে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জি বলেছেন, তার দেশ থেকে বিজেপি বিদায় না নেওয়া পর্যন্ত তিনি শান্ত হবেন না। একই সঙ্গে বিজেপির দালালদের বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানিয়েছেন তিনি। 22 ডিসেম্বর কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন মমতা ব্যানার্জি। এ সময় তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বিজেপিকে শূন্য করার আহ্বান জানান। তিনি বলেন, বিজেপিকে শূন্য করতে হবে, চ্যালেঞ্জের মোকাবিলা হবে, বিজেপিকে বিসর্জন দিতে হবে। আমি ওদের দিল্লি কেড়ে নেব, বাংলায় আপনারা লড়াই করুন, আপনারা জিতলে আমরা দিল্লি কাড়ব, বাংলায় আমরা বেঁচে থাকলে আমরা ওদের দিল্লি কাড়ব, ওদের সরকার পাল্টাবো, বাংলাকে বঞ্চিত করতে গিয়ে ওরা নিজেরাই পিছু হটবে। এছাড়া আগামী বছর 2026 সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে বিজেপিকে বিদায় করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যারা বিজেপিকে ভোট দিতেন তাদের কাছেও আমার আবেদন, আপনারা বিজেপিকে ভোট দেবেন না। আপনাদের সহায়তা করার জন্য আমরা আছি, আপনারা ভয় পাবেন না। এদিন নিজের বক্তব্যে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র ভাষায় আক্রমণ করেন মমতা ব্যানার্জি।
তাকে অপদার্থ হোম মিনিস্টার আখ্যা দিয়ে তিনি বলেন, এত বাজে হোম মিনিস্টার আমি জীবনেও দেখিনি। মমতা আরও বলেন, অমিত শাহ একজন স্বৈরাচারী ও দুরাচারী, তিনি সবকিছু নিয়ন্ত্রণ করছেন, প্রধানমন্ত্রীও নিয়ন্ত্রণ করেন না। আমার সন্দেহ রয়েছে প্রধানমন্ত্রীকে তিনি নিয়ন্ত্রণ করেন, আমার দেশটাকেও তিনি নিয়ন্ত্রণ করেছেন। দাঙ্গাকারীরা যদি দেশ চালায় তবে সে দেশের কি হতে পারে? প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্পের আজকের গল্প। changeTV.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।